আর এই মুহূর্তের খবর, আগরপাড়ায় বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আগরপাড়ায় তারা মিছিল করবেন, যেহেতু আত্মহত্যার অভিযোগ ছিল, এসআইআর আতঙ্কে, এনআরসি আতঙ্কে প্রদীপ করের, সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রদীপ করের বাড়িতে এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। তারপরেই এই অভিযোগ যে মিথ্যে সেই দাবি করেন শুভেন্দু অধিকারী। সোদপুর ট্রাফিক মোড় থেকে আগরপাড়া তেঁতুলতলা পর্যন্ত মিছিলে শর্ত সাপেক্ষে কি শর্ত দেওয়া হলো বিস্তারিত জানবো, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, 4 তারিখ নভেম্বর মাসে সর্বোচ্চ 1000 জনের জমায়েত হবে এবং এই বিজেপির মিছিল বিকেল 3টে থেকে 5টার মধ্যে সমাপ্ত করতে হবে। এছাড়া আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় মিছিল করার জন্য যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর রয়েছে, অর্থাৎ সাউন্ড পলিউশন, এছাড়াও বিভিন্ন যে শব্দ দূষণ, বায়ু দূষণ সংক্রান্ত মঞ্চ করার পর সেগুলিকে পরিষ্কার করে, এইরকম স্ট্যান্ডার্ড যে বিধি রয়েছে সেটাতে মানতে হবেই। পাশাপাশি একই সঙ্গে সর্বোচ্চ যে জমায়েত সেটা 3টে থেকে 5টার মধ্যে কোনো রকমই যেন প্ররোচনামূলক বা উস্কানিমূলক কোনো বক্তব্য না থাকে, সেটাও মেনটেন করতে হবে। একই সঙ্গে পুলিশকেও বলা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে, যাতে ওই জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন রকম অবনতি হয়। এই মিছিলে থাকার কথা শুভেন্দু অধিকারীরও, এমনটাই বিজেপি সূত্রে খবর। তবে মিছিলে শর্ত সাপেক্ষে শেষমেশ অনুমতি হয়েছে এবং জমায়েতের সংখ্যা একেবারে কমিয়ে 1000 সর্বোচ্চ জমায়েতের মধ্যে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। বেশ, এই সোনার দোকানের মালিকের থেকে 40 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ? উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা চাওয়ার, এবং সোনার দোকানের মালিকের থেকে 40 লক্ষ টাকা দিতে না চাওয়ায় খুনের হুমকি। কথোপকথনের সেই অডিও ভাইরাল। ওদা দেখো, আমি 7-3 তোমার 20 লাখ টাকা দিয়ে এসছি আমি, আর আমি এই মুহূর্তে দাদা কোনো কিচ্ছু জোগাড় করতে পারিনি। সেটা আসল জায়গায় কেলানি পড়লে ঠিক হয়ে যাবে। সেটা তো তুমি বলতেই পারো। তোলাছে এভাবেই সোনার দোকানের মালিককে হুমকি। কথোপকথনের সে অডিও ভাইরাল। বুঝে নেবো, জোগাড় করতে হবে, নকশা আমি ছুটিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো আমি, তুই রাখ। উত্তর 24 পরগনার মসলন্দপুর, এখানকার বাসিন্দা শ্যামল রায়। তার সোনার গয়নার দোকান, প্রায় 40 বছরের ব্যবসা। অভিযোগ, তার বাড়িতে ভাড়া থাকতেন এক সরকারি আধিকারিক। বছর 5 আগে তিনি বাড়ি ছেড়ে দেন। সম্প্রতি সেই সরকারি আধিকারিক দাবি করেন শ্যামল রায়ের বাড়িতে ভাড়া থাকার সময় তার আলমারি থেকে নাকি 80 লক্ষ টাকা চুরি হয়েছে। এই নিয়ে তিনি জানান উত্তর 24 পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহাকে। অভিযোগ, এরপরেই তোলাবাজি শুরু। সোনার দোকানের মালিকের দাবি, প্রথম দফায় তৃণমূল নেতাকে 20 লক্ষ টাকা দিয়েছেন, পরে আরো 40 লক্ষ টাকা দাবি করা হয়, ফোনে হুমকি দেওয়া হয়। ফোন ধরছিস কেন? 4বার 5বার ফোন করছি, তোর তো 3 তারিখ আগামী মাসের লাস্ট ডেট। ওদা দেখো, আমি 7-3 তোমার 20 লাখ টাকা দিয়ে এসছি আমি, আর আমি এই মুহূর্তে দাদা কোনো কিচ্ছু জোগাড় করতে পারিনি। ওসব কথায় কাজ হবে না, আমি একদম অপারক দাদা। পাচ্ছিস না, সেটা আসল জায়গায় কেলানি পড়লে ঠিক হয়ে যাবে। সেটা তো তুমি বলতেই পারো। টাকা না দিলে বুঝতে পারবি। আমি জোগাড় করতে পারছি না, আমি দিতে পারছি না। বুঝে নেবো, জোগাড় করতে হবে, নকশা আমি ছুটিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো আমি, তুই রাখ। সোনার দোকানের মালিকের দাবি, তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি আতঙ্কে। করোনাকালে আমার ঘরে 2020-তে এক বিএলআরও ভাড়া ছিল। 5 বছর পরে উনি এসে এখন আমার কাছে দাবি করছে 80 লাখ টাকা আলমারির থেকে ভেঙে নেওয়া হয়েছে। একটা মিথ্যা প্রলাপ দিয়ে আমাকে এটাকে চাপিয়ে দিয়েছে। আমার কর্মচারী ছেলেটাকে মারধর করে জোর করে অজিত বাবু মারধর করে 20 লাখ টাকা দিয়েছি। অজিত বাবুকে দিয়ে এসছি আমি তার বাড়িতে। বললো যে কোনো প্রশাসন না, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা। হুমকির কি আছে? প্রথম কথা হচ্ছে, যে ভদ্রলোক টাকা পাবে সেই ভদ্রলোকের টাকা ও চুরি করেছে। আমি যদি টাকা না নিই, 1 টাকা দেবো, 20 লক্ষ টাকা দিয়ে দিল। আলমারিতে 80 লক্ষ টাকা ছিল, সেই টাকাটার থেকে 8 লাখ টাকা ওই মহিলাকে দিয়ে বাকি টাকাটা ওরা নিয়ে নেয়, স্বীকার করে নেয়, এবং কথা দেয় যে আমি একবারে পারবো না, 3 মাস টাইম দিলে আমি টাকা দিয়ে দেবো। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।
আবার এক নৃশংস ঘটনা, এবার চোপড়ায়। অপহরণ, ধর্ষণ, মৃত্যু। এক নাবালিকাকে অপহরণের ঘটনা, তারপরে ধর্ষণ, হাসপাতালে ভর্তি করা হয়েছিল, হাসপাতালেই মৃত্যু হলো ওই নাবালিকার। কি ঘটনা, সরাসরি চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে। কার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে চেনা জানা ছিল কিনা? 27শে অক্টোবর থেকে নিখোঁজ ছিল বলে জানা যাচ্ছে। চঞ্চল, দেখো অয়নদা, পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে 27শে অক্টোবর ওই যে নাবালিকা, যে চোপড়া থানা এলাকার নাবালিকা, সে কিন্তু পরীক্ষা বা কোনো স্কুলের যে কোনো নথিপত্র সেটি জেরক্স করবে বলে সকালে কিন্তু বেরিয়েছিলেন বাড়িতে বলে। এরপরে কিন্তু দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিন্তু ওই নাবালিকা ছাত্রী আর কোনো খোঁজ খবর পায়নি। এরপরে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন থেকে শুরু করে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু 28 তারিখে চোপড়া থানা যে দাসপাড়া ফাঁড়ি পুলিশ, সেই ফাঁড়ি পুলিশের নজরে নিয়ে আসে বা পুলিশকে জানানো হয়। এরপরে দেখা গেছে যে এত খোঁজাখুঁজি করার পর যে অভিযুক্ত, অর্থাৎ দুই অভিযুক্তর নাম তারা কিন্তু পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছিল। এক জরিফুল হক এবং আরো এক জরিফুলের এক বন্ধু, এই দুই যুবকের নাম কিন্তু পরিবারের তরফ থেকে পুলিশকে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরে দেখা গেছে যে গতকাল ওই অসুস্থ, ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে যখন ভর্তি করতে আসে অভিযুক্ত জরিফুল, তখন কিন্তু চোপড়া থানা যে দাসপাড়া পুলিশ ফাঁড়ি পুলিশ তাকে ইসলামপুর হাসপাতাল থেকে গ্রেপ্তার করে। এরপরে ওই নাবালিকাকে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তারপরে দেখা গেছে ওই নাবালিকা আজকে তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তবে পরিবারের লোকজনের অভিযোগ যে জরিফুলের আরেক বন্ধু, এই জরিফুলের নাম আগে থেকে অভিযোগের তালিকায় কিভাবে রাখলেন অভিযুক্তদের তালিকায় পরিবার? জরিফুল কি এর আগে এই নাবালিকাকে কোনো রকম ভাবে অত্যাচার করার, নির্যাতন করার কোনো রকম আছে, ইতিহাস, ব্যাকগ্রাউন্ড আছে? দেখো পরিবারের লোকজনের মানে এখনো পর্যন্ত মানে যে জরিফুলের যে নাম উঠে আসছে তা কিন্তু এখনো মানে পরিবারের লোকজন তাকে কিন্তু ঠিক মতন পরিচিত ছিল না। তবে ওই যে নাবালিকা, ওই নাবালিকাকে যখন অপহরণ করে জরিফুল যখন কোনো এক আত্মীয় বাড়িতে লুকিয়ে রেখেছিল, সেখানে তার উপরে অত্যাচার এবং তাকে নির্মম ভাবে অত্যাচার করা হয়, তারপরে সেখানে তাকে ধর্ষণ করা হয়, এমনটা কিন্তু পরিবারের লোকজনের তরফ থেকে কিন্তু দাবি করা হয়। এরপরে যখন ফোন করে ওই নাবালিকা যখন পরিবারের লোকজনকে কোনো মারফত জানাতে পারে সে, তখন দেখা গেছে যে ওই নাবালিকা শুধু একটি কথা বলেছিল যে কোনো এক বন্ধু তার, অর্থাৎ যে জরিফুলের নাম তো শুরু থেকেই পরিবারের লোকজনের সন্দেহ ছিল। তারপরে আরেক এক বন্ধুর নাম যখন উল্লেখ করে তখন পরিবারের লোকজনের পুরোপুরি সন্দেহ হয়। এরপরে যখন গতকাল ইসলামপুর মহকুমা হাসপাতালে যখন পুলিশ যখন ওই নাবালিকাকে যখন ভর্তি করা হয়, ভর্তি করার পর পুলিশ যখন পরিবারের লোকজনকে জানানো হয় যে আপনার মেয়ে ওই ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তারপরে পরিবারের লোকজন ইসলামপুর মহকুমা হাসপাতাল মানে হচ্ছে যেখান থেকে নিখোঁজ হয়েছে নাবালিকা তার থেকে 40 কিলোমিটার দূরে। আর এই অভিযুক্তরাই ভর্তি করেছে, কিন্তু বাঁচানো গেল না। তো মনে টিচিপে মারা হলো। বাড়ি থেকে 27 তারিখ থেকে ও লাপাতা ছিল। 1 তারিখে বললো কি আমি সোনাপুরে আছি, এখান থেকে আমাকে নিয়ে যাও, না হলে আমাকে মেরে ফেল। নাম হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে জরিফুল, বাবার নাম হচ্ছে ইসমাইল। আমি অনেকটা খোঁজাখুঁজি পাইনি। কাল চোপড়ায় এসেছিলাম, ওখান থেকে পুলিশ বলছে দাসপাড়া যাও, ওখানকার পুলিশ নেই। পরে জানতে পারলাম যে ও ইসলামপুরে আছে হসপিটালে। বেঁচে ছিল তখন আপনার বোন? তখন তো বেঁচে ছিল। পুলিশ কি তাকে গ্রেফতার করেছে? পুলিশ তো বলছে আমি গ্রেফতার করেছি, দেখি পুলিশ কি বলে। এখন কি আপনারা থানায় খুনের মামলা করবেন? খুনের মামলাই তো করবো, তো গালা টিপে মারা হলো। আমি গত 27 তারিখের ঘটনা, 27 তারিখের দিন রাত ধরে ওর আত্মীয়ের বাড়িতে খোঁজাখুঁজি করেছে। পরবর্তীতে যখন ওখানে পায়নি, তারপরে ছেলেটা দৌড়ায় দাসপাড়া পুলিশ পোস্টে যায়, ওখানে একটা মিসিং ডায়েরির ব্যবস্থা করে। আলটিমেটলি আমরা শেষে দেখলাম 2 তারিখে পুলিশের মারফত আমরা খবর পাই মেয়েটা নাকি অসুস্থ, ইসলামপুর হসপিটালে আছে, বাড়ির লোককে পাঠাতে হবে। তখন মেয়েটার ভাইকে নিয়ে হসপিটালে পৌঁছে দেখি মেয়েটার অবস্থা আশঙ্কাজনক, মেয়েটার গলা টিপে মারা হয়েছে। পুলিশকে এটা তদন্ত করা উচিত যে কোথায় ঘটনাটা ঘটেছে এবং কোথায় ছিল। আমরা আশাবাদী যে পুলিশ, চোপড়ার পুলিশ এবং আমাদের দাসপাড়া পুলিশ পোস্ট সত্যটাকে উদ্ঘাটন করে সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এর আগেই আমরা জানিয়েছিলাম পুলিশের সূত্র অনুযায়ী ধর্ষকই বন্ধুই ধর্ষক। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের ঘটনা এবং তাতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনায় ধৃতদের আবার জেল হেফাজতি হলো। ধৃতদের জেল হেফাজত, 2 অভিযুক্ত শফিক শেখ, রিয়াউদ্দিন রাজকে রাজসাক্ষীর প্রস্তাব, চাপে পড়ে তড়িঘড়ি চার্জশট। আদালতে দাবি ধৃত বন্ধু ওয়াসিফ আলীর আইনজীবীর। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, জেল হেফাজত কি বললেন বিচারক?
দেখো একেবারেই কিন্তু আজ দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে 6 অভিযুক্তই আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক আরো একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন, অর্থাৎ মঙ্গলবার ফের তাদের আদালতে তোলা হবে। এবং অভিযুক্ত যিনি রয়েছেন সহপাঠী ওয়াসিফ আলী, তার আইনজীবী শেখর কুন্ডু, তিনি কিন্তু আদালতে সওয়াল করেন যে চার্জশিট জমা পড়ে গিয়েছে, পুনরায় যেন চার্জশিট যেন আর দেওয়া না যায়। পাশাপাশি তিনি কিন্তু থানার সিসিটিভি ফুটেজের জন্য কিন্তু আবেদন করেন এবং বাকি যে দুজন রয়েছেন অর্থাৎ